গুড নাইট এভরিবডি। আজকে আমরা গলীয় দর্পণের তৃতীয় ক্লাস অর্থাৎ গলীয় দর্পণের শেষ ক্লাস সম্পন্ন করব। তো এই ক্লাসে আমরা আলোচনা করব কী করে গলীয় দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। গলীয় দর্পণে কী করে প্রতিবিম্ব গঠিত হয় এই বিষয়ে বুঝতে গেলে বা তার পরিপ্রেক্ষিতে যে ছবি অঙ্কন করতে হবে সেই অঙ্কনটা সঠিকভাবে করতে গেলে কতগুলি বিষয় ভালো করে জানা দরকার। সেই বিষয়গুলি এখন আমি এক এক করে তোমাদের সামনে ভিডিওতে লিখিতভাবে উপস্থাপন করছি। তোমরা বিষয়গুলি বোঝার চেষ্টা করো, তারপরে আমি যখন আলোচনা করব পার্টিকুলার অবতল এবং উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন সম্পর্কে, তখন তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। তো খেয়াল করে দেখো যে কি কি নিয়ম অনুসরণ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখা শুরু করো, আমি তারপরে তোমাদের বিষয়গুলি বুঝাচ্ছি। আলোর ব্যাপারটা হলো জ্যামিতি নির্ভর। এই বিষয়টি জ্যামিতি নির্ভর, তাই সম্পূর্ণ ছবিগুলো একদম জ্যামিতিতে যেমন তোমরা ছবি এঁকেছো সেরকম নিয়ম করে আঁকতে হবে। তো প্রথমেই যে কথাটা বলার, যে ছবি প্রতিবিম্ব গঠন ছবি বোঝানো এবং আঁকা এই দুটোই করতে গেলে কতগুলি কথা মনে রাখতে হবে। তোমরা আগের ক্লাসে জেনেছো আর ইজ ইকুয়াল টু 2f কখন হয়? যখন দর্পণ ক্ষুদ্র উন্মেষযুক্ত হবে বা আপতিত রশ্মি উপাক্ষীয় রশ্মি হবে। তোমরা ক্লাস 10-এ যে সকল ছবিগুলি গলীয় দর্পণে আঁকবে সর্বক্ষেত্রে মনে রাখবে যে ওই শর্ত মেনটেন করে আঁকতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে দর্পণের উন্মেষ ক্ষুদ্র বা তার উপর যে রশ্মিটা পড়ছে সে রশ্মিটা উপাক্ষীয় রশ্মি। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ও সি অর্থাৎ মূলবিন্দু এবং বক্রতা কেন্দ্র এর মাঝে এ বিন্দু অবস্থান হবে। তাই আমরা প্রথমেই একটা স্কেল দিয়ে রেখা টানব। রেখা টানার পর সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অর্থাৎ গলীয় দর্পণের সেল সেটাকে আঁকছি। আঁকার পর এই ও আর সি ঠিক মাঝখানে এই বিন্দুটাকে রাখবো। এবার এটা যেহেতু আমরা উত্তল দর্পণ প্রতিফলন প্রতিবিম্বের গঠন দেখাবো, সেই জন্য আমরা যে সাইডটা বেঁকেছে অর্থাৎ ইনসাইডে আমরা এরকম ভাবে শেড দিয়ে দেবো। তাহলে প্রতিফলক তল তার সামনে থাকছে, প্রতিফলক তল উত্তল হবে। এবার নেক্সট যে কথাটা বলবো অর্থাৎ 2 নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে বস্তুটাকে প্রধান অক্ষের সঙ্গে লম্ব ধরে নেব। কেন? কারণ প্রধান অক্ষের সঙ্গে বস্তু যদি লম্ব হয় তাহলে তার প্রতিবিম্ব প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। এইবার 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি দর্পণের উপর আপতিত হয় তাহলে সেই রশ্মিটি আপাতন কোণ হবে এই যে বিন্দুটিতে পড়েছে অর্থাৎ আপতন বিন্দু, সেই বিন্দুতে আলোক আপতন বিন্দুর সঙ্গে বক্রতা কেন্দ্র যুক্ত করে আমরা যদি বর্ধিত করি তাহলে তার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটাই এখানে হচ্ছে আপাতন কোণ। কারণ আমরা জানি এখানে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে এই ব্যাসার্ধ হবে তার সঙ্গে লম্ব, অর্থাৎ এই পজিশনে এইটাই হচ্ছে লম্ব, সেই লম্বটাকে বর্ধিত করে দিয়েছি
ফলে এটা এখানে অভিলম্ব, তাই এটা হচ্ছে আপাতন কোণ। আর এই আপাতন কোণের সমান কোণ করে যখনই প্রতিফলিত হবে রশ্মি, তখন সেই রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। ফলে আমরা সামনে যে রশ্মিটুকু পাচ্ছি, দর্পণের সামনে যে লাইনটা, সেটাকে আলোক রশ্মি হিসাবে পাচ্ছি, আর এটাকে পিছন দিকে আমরা বর্ধিত করে দিলে ডটেড লাইন দিয়ে দেখা যাবে সেটা ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে। ফলে আমরা এই রশ্মির গতিপথে যদি চোখ রাখি, তাহলে সেটা মনে হবে যেন এফ বা ফোকাস বিন্দু থেকে আসছে। অর্থাৎ এই যে রশ্মিটা আমরা এ বি নাম দিই, এ বি রশ্মিটা মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আমাদের প্রতিবিম্ব আঁকতে গেলে আরেকটি রশ্মি দরকার হবে, তো সেই রশ্মিটা দর্পণের উপর লম্ব হবে। তো আমরা সেই জন্য বক্রতা কেন্দ্র এবং পি এই সংযুক্ত করে একটা রশ্মি এই দর্পণ পর্যন্ত পাঠাবো। যেটা পাঠালাম সেটা এর উপর লম্বভাবে আপতিত হলো। তো লম্বভাবে যখন রশ্মি আপতিত হয় কোনো তলে, আমরা তো জানি সমতল দর্পণের ক্ষেত্রে দেখেছি যে সেটা লম্বভাবেই প্রতিফলিত হয়। ফলে প্রতিফলিত রশ্মি, যদি আমরা বলি এই বিন্দুটাকে সি বিন্দু বলি, পিসি পথে এসছে, তাহলে প্রতিফলিত রশ্মি ফিরে যাবে সিপি পথে। এটাকেও ঠিক পিছন দিকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে ওই রশ্মির সঙ্গে এই রশ্মি, অর্থাৎ এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি বাড়িয়ে দিলে এখানটায় ছেদ করবে। যেহেতু রশ্মি দুটি অপসারী রশ্মি, ফলে সামনে কোথাও মিলবে না, যার ফলে সদ্বিম্ব গঠনের কোনো সম্ভাবনা নেই। তাই পিছন দিকে বাড়িয়ে দিলে যে বিন্দুতে এরা মিলিত হলো, সেই বিন্দুতে পি বিন্দুর অনুরূপ একটা ছবি দেখা যাবে এবং সেটা অসৎ, কারণ এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এবার আমরা যে কথাটা বলেছিলাম যে এটা লম্বভাবে এঁকেছি কারণ প্রতিবিম্ব লম্ব হবে, ফলে পিডেস্ট বিন্দু থেকে আমরা যখনই প্রধান অক্ষের উপর লম্ব আঁকবো, সেটাই হবে হচ্ছে এর প্রতিবিম্ব। তাহলে এই নীতি অনুসরণ করে আমরা প্রতিবিম্ব অঙ্কন সম্পন্ন করলাম। এখন তাহলে এই যে বিষয়টা যে কিভাবে কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে আমরা বলবো যে পি কিউ একটি বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে আছে। সেই বস্তুর শীর্ষবিন্দু পি থেকে একটি রশ্মি লম্বভাবে দর্পণের উপর পিসি পথে এসে আপতিত হওয়ার পর আবার সিপি পথে ফিরে গেছে। অপর একটি রশ্মি পি এ সমান্তরালভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের উপর পড়েছে এবং প্রতিফলিত হয়ে এ বি পথে গেছে। এই দুটি রশ্মি পিছন দিকে বর্ধিত করলে তারা পরস্পর পি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এই পি ড্যাশ বিন্দু হলো পি বিন্দু অসৎ বিম্ব। পি ড্যাশ বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব পি ড্যাশ কিউ ড্যাশ অঙ্কন করলাম। পি ড্যাশ কিউ ড্যাশ হলো এই বস্তু অর্থাৎ পি কিউ এর অসৎ বিম্ব। ফলে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম যে যেখানেই বস্তু থাকুক না কেন, তার একটা অসৎ প্রতিবিম্ব দর্পণের মধ্যে গঠিত হবে এবং আকার এই বস্তু থেকে প্রতিবিম্বের ছোট হবে। তো এখানে খর্বাকৃতির প্রতিবিম্ব গঠিত হবে। ফলে আমরা এক্ষেত্রে যে প্রতিবিম্ব পাবো তার প্রকৃতি সম্পর্কে যেটা বলার, এক নাম্বার অসৎ, দু নাম্বার খর্বাকৃতির অর্থাৎ ছোট আকৃতির, তিন নাম্বার সমশীর্ষ। আর অবস্থান বস্তু যেদিকে আছে দর্পণের তার উল্টো দিকে। এই হলো গিয়ে আমাদের উত্তল দর্পণের প্রতিবিম্ব সম্পর্কিত ধারণা। আমরা উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন দেখেছি, এবার অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন দেখছি। তো ব্যাপার যেটা, উত্তল দর্পণে প্রতিফলক তলের
উল্টো দিকে ছিল ফোকাস বিন্দু এবং বক্রতা কেন্দ্র, ফলে সেক্ষেত্রে কেবলমাত্র একরকমেরই প্রতিবিম্ব গঠিত হয়েছিল, যেটা অসৎ বিম্ব ছিল। কিন্তু এবার আমাদের দেখা যাচ্ছে যে আগেই উপাক্ষীয় রশ্মির মতো করেই আমরা সরলরেখা টেনেছি এবং ও সি এর মধ্যবিন্দু এ ফোকাস বিন্দু নিয়েছি, এবং নেওয়ার পর যেটা হচ্ছে ফোকাস বিন্দু আর ও অর্থাৎ মেরু এর মাঝে যদি বস্তু অবস্থান থাকে তাহলে একরকম প্রতিবিম্ব হয়, আর ফোকাস বিন্দু বাইরে অর্থাৎ এফ দূরত্ব থেকে বেশি দূরত্বে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব একরকম হয়। প্রথমে আমরা আসি এফ এর মধ্যে অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে যখন মেরু থেকে বস্তু রয়েছে তার মধ্যে যখন রয়েছে তখন প্রতিবিম্বটা কেমনভাবে গঠিত হবে। আগের সকল নিয়মগুলো এক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সমান্তরাল রশ্মি যেটা দর্পণের উপর আপতিত হয়েছে সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, এখানে ফোকাসের মধ্যে দিয়ে গেছে, আর লম্বভাবে আপতিত রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সেটাই গেছে। এবং এই যে দুটো রশ্মি হলো, এই দুটো রশ্মি দেখো ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ অপসারী রশ্মি। এই অপসারী রশ্মি দুটোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করে দিই তাহলে দেখা যাবে তারা কিউ টেস্ট বিন্দুতে সেট করেছে। এই কিউ বিন্দুর অসৎ বিম্ব হচ্ছে কিউ ড্যাস্ট, অর্থাৎ এর গতিপথে রশ্মির গতিপথে যদি আমরা চোখ রাখি কিউ বিন্দুটাকে কিউ ড্যাস্ট বিন্দু থেকে আসছে, দর্পণের মধ্যে কিউ ড্যাস্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এবার যেহেতু বস্তু এখানে প্রধান অক্ষের সঙ্গে লম্ব, ফলে আমরা জেনেছি যে প্রধান অক্ষের সঙ্গে বস্তু যদি লম্ব হয় তাহলে প্রতিবিম্ব লম্ব হবে। সেই জন্য আমি কিউ ড্যাস্ট বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছি প্রধান অক্ষের উপর, এবং তার পাদ বিন্দু পেয়ে যাব পি ড্যাস্ট। এই কিউ ড্যাস্ট পি ড্যাস্ট হলো এই পি কিউ এর প্রতিবিম্ব। তো প্রতিবিম্বের যেটা আমরা আগে ঠিক করেছিলাম যে প্রকৃতি কি হবে, তাই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি প্রথমত অপসৃত হচ্ছে, তাই নাম্বার 1 বলবো এটা অসৎ বিম্ব। নাম্বার 2 এর যেটা মাথা উভয়েরই এক দিকে রয়েছে এবং এটার থেকে এটা সর্বদাই আকারে বড়, তাই আমরা বলবো বিবর্ধিত প্রতিবিম্ব আর সমশীর্ষ। সুতরাং আমরা বলবো যে বস্তু যদি ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরে অবতল দর্পণে থাকে তাহলে সেক্ষেত্রে অসৎ বিম্ব গঠিত হয় এবং বিবর্ধিত ও সমশীর্ষ হয়। অবস্থান যেদিকে বস্তু রয়েছে দর্পণের মধ্যে ঠিক বিপরীত দিকে প্রতিবিম্ব অবস্থান করবে। তো এটা হলো হচ্ছে আমাদের প্রথম পর্ব, প্রথম আলোচনার বিষয়। বলি অবতল দর্পণের ক্ষেত্রে দ্বিতীয় যেটা আমরা বলেছি যে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরে থাকলে তখন প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে। তো সেক্ষেত্রেও আমরা আগেরই মতো সি আর ও বিন্দুর মাঝে এফ নিয়েছি এবং একটি রশ্মিকে দর্পণের উপর সমান্তরালভাবে ফেলেছি, সেটা অবশ্যই প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে এ বি পথে গেছে, অর্থাৎ কিউ এ পথে রশ্মি আপতিত হয়ে এ বি পথে গেছে। অপর একটি রশ্মি ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গেছে, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে দর্পণের সি বিন্দুতে আপতিত হয়েছে, অর্থাৎ কিউ সি পথে গেছে। যেহেতু ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে এসে আপতিত হয়েছে ফলে প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে এবং সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে এটা সি ডি পথে বেরিয়ে গেছে। এই প্রতিফলিত রশ্মি অর্থাৎ সি বি এ বি এবং সি ডি এরা পরস্পর কিউ ড্যাশ বিন্দুতে সেট করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলিত রশ্মি দুটো এসে পরস্পর মিলিত হয়েছে, ফলে এটা এই কিউ ড্যাশ হবে কিউ এর সদ্বিম্ব। এবার এখান থেকে আমরা যেহেতু বস্তুকে লম্বভাবে প্রধান অক্ষের উপর দেখেছি সেই জন্য এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকবো, সেটা হচ্ছে কিউ ড্যাশ পি ড্যাশ। কিউ ড্যাশ পি ড্যাশ হবে এই বস্তুটির প্রতিবিম্ব। তো এখানে যদি আমরা প্রকৃতি সম্পর্কে বলি প্রতিবিম্বের, তাহলে প্রথমত বলবো
যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হয়ে গঠিত হয়েছে, ফলে এটা সদ্বিম্ব এবং পর্দার উপর ধরা যাবে, তাই সদ্বিম্ব। দ্বিতীয়ত, এটা ওর থেকে বড় আছে, তাই এক্ষেত্রে বিবর্ধিত হয়েছে। কিন্তু এটা সমান হতে পারে বা ছোট হতে পারে। তৃতীয়ত, এটা শীর্ষ যেদিকে, এটা তার উল্টো দিকে, তাই আমরা বলবো অবশীর্ষ। আর অবস্থান, দর্পণের যেদিকে বস্তু রয়েছে সেই দিকেই থাকবে। যখন আকারে বড় হবে তখন বস্তুর দূরত্ব অপেক্ষা প্রতিবিম্বের দূরত্ব বেশি হবে। যতক্ষণ আকারে ছোট হবে তখন প্রতিবিম্বের আকার যখন ছোট হবে তখন বস্তুর দূরত্ব অপেক্ষা প্রতিবিম্বের দূরত্ব কম হবে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের গলীয় দর্পণের প্রতিবিম্বের গঠন সম্পর্কে আলোচনা ছিল, সেটা তোমাদের আমি বললাম। তো এখন এদের ব্যবহার সম্পর্কে যেটা বলার, প্রথমত উত্তল দর্পণে আমরা দেখেছি যে সামনে অনেকটা ক্ষেত্রে থেকে আলো এসে পড়ে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, দর্পণের স্বল্প জায়গার মধ্যে অনেক প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ফলে আমরা ওটাকে মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার কাঁচ বা আয়না ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আলোক রশ্মি ওখানে প্রতিফলিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ফলে রোড লাইটে যে প্রতিফলক হিসাবে আলোর পিছনে যেটা ব্যবহার করা হয় সেটা আমরা উত্তল দর্পণকেই ব্যবহার করতে পারি। আর অবতল দর্পণে আমরা দেখতে পাচ্ছি, বিশেষত এইটাই দেখলাম যে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হচ্ছে, অর্থাৎ দর্পণের কাছাকাছি থাকা বস্তু, প্রকাশ দূরত্বের মধ্যে থাকা বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ফলে চিকিৎসকরা যখন কান বা নাক বা দাঁতের মধ্যে ছোট্ট জিনিসটাকে বড় করে দেখতে চান তখন এটা ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আলোক রশ্মিকে যদি আমরা এর উপর আপতিত করি ফোকাস বিন্দু থেকে, তাহলে সেই রশ্মিগুলি সমান্তরালভাবে অনেক দূর পর্যন্ত চলে যায়। ফলে গাড়ির ফোকাস লাইটে যে লাইটের পিছনে যে প্রতিফলক, সেই প্রতিফলক হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আজকে আমাদের গলীয় দর্পণের এই পর্যন্ত আলোচনা ছিল, সেটা আমি শেষ করলাম। তোমরা বিষয়টা ভালো করে পড়বে, কিছু প্রশ্ন বলার জন্য দেওয়া আছে এবং কিছু লেখার জন্য আছে। সেই প্রশ্নগুলো তোমরা দেখে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা আলোতে যথেষ্ট ভালো হবে বা বুঝবে এবং পরীক্ষায় সাফল্য পাবে। এই বলে আমি আজকে আবার তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ক্লাস শেষ করছি।